গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ দুপুরের রান্নার দায়িত্ব আমার কাঁধে পড়েছে। বিয়ের পরদিনই নতুন বউ রান্না করবে আর এটা এই বাড়ির বিশেষ একটা রীতি। একে তো গায়ে ভারী শাড়ি জড়ানো, তাতে এতজন মানুষের রান্না বান্না। এমন না আমি রান্না বান্না জানি না, কিন্তু সেটা আমার শখের রান্না। আর শ্বশুর বাড়ির অগ্নি পরীক্ষার রান্না দুটো তো একদমই ভিন্ন জিনিস। দেখা যাক কি হয়। হঠাৎ পেছন থেকে কারোর কথা শুনে আমি চমকে উঠলাম। কি গো বৌমা, পারবি? খুব তো সবার সামনে বললি। যদি মানা করতি পারবি না তাহলে খুব একটা সমস্যা ছিল না। আমি মাথা নিচু করে রইলাম। গতকালকেই আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমার শাশুড়িকে দেখে মনে হলো খুব রাগী এবং রাশভারী একজন মহিলা। এমন কথা শুনে আমার মন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। নতুন বউকে তুই তোকারি করে কেউ, তাও আবার প্রথম কথায়। উনি প্রথমে রাজি ছিলেন না যে আমাদের বিয়ে হোক, তাই বলে এমন ব্যবহার। উনি আমার উত্তর শোনার জন্য আমার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইলেন। আমার কাছে জানতে চাইলেন পুরো রান্নাবান্না আমার দ্বারাই সম্ভব কিনা। আমার উত্তরের আগেই তিনি বললেন যে খুব বেশি কিছু রান্নাবান্না করার দরকার নেই। গরুর গোশত মাখিয়ে বসিয়ে দিতে আর একটা সবজি আর ডাল করতে। অনেক পাকা রাঁধুনিরও কিন্তু পোলাওটা খুব একটা পারফেক্ট হয় না, একটু মনোযোগ দিয়ে পোলাওটা রান্না করো। আমি সাথে সাথে ঠিক আছে বলে মাথা নাড়ালাম। আমার শাশুড়ি রান্নাঘর থেকে চলে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি পেছন থেকে ডেকে বললেন, আরে আরে, কাকে রান্নাঘরে দেখলাম? বউয়ের জন্য তোমার রান্নাঘরে পা পড়লো ভাবি? কয়েক বছর ধরে তো রান্নাই করো না। বৌমাকে সাহায্য করতে একটু রান্নাঘরে গেলাম। যদি বউকে সাহায্যই করো তাহলে রান্না করতে দিলে কেন? নিয়ম তো মানা হলো না। আমরা যেদিন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম আমরা কি রান্না করিনি? এই নিয়ে আপত্তি তুললেন আমার চাচি শাশুড়ি। আমার শাশুড়ি তখন রেগে মেগে বললেন, কি বলবি বল। আমি তো রান্নাঘরে এসেছিলাম বৌমাকে একটু রাগানোর জন্য, যে সে কি বলে দেখি। আর ও কেমন চা বানায় সেটা দেখার জন্য। আর তোরা কি আমার উপরে নজরদারি করতেছিস? আর কি কথা বলিস? ও একা হাতে এত রান্না কি করে করবে? বিয়ের আগে কি এসব কাজ কখনো করেছে একা? আর একা হাতে কি এত কাজ করা কখনো সম্ভব নাকি? আমার শাশুড়ি আরো বললেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না ছোট, তুই তোর রান্নাঘরে যা। আমার শাশুড়ি একথা বলে সে তার রুমে চলে গেল আর আমি রান্নাঘর থেকে একথা শুনে অবাক হয়ে গেলাম। শাশুড়ি মায়ের মুখে একথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ একটু আগে তার মুখে তুই ডাক শুনে তো আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন? কি অদ্ভুত মানুষের মন। বুঝতে পারলাম ওনার নিচু স্বরে কথা বলার কারণ। আমার শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে মনে হলো আমার চাচি শাশুড়ি খুব একটা সন্তুষ্ট হলেন না, তবে আমার শাশুড়ির উপরে গলা চড়িয়ে কথাও বলতে পারলেন না। বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপুটে একটা মানুষ, কিংবা ওনাকে সবাই সম্মান করে ভালোবাসে। আমি তখন ভাবলাম এই শাশুড়ির জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে। এমন সময় শাশুড়ি রান্নাঘরে আবারও এসে বলল, জরুরি কথা বলতেই তো তোমার সাথে ভুলে গেলাম। তোমার শাড়িটা গিয়ে পাল্টিয়ে আসো, না হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে মানুষে বলবে কি যে নতুন বউকে শাড়ি পরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছি। 25-26 জন মানুষের রান্না করতে পারবা তো? তখন আমি শাশুড়ি মায়ের দিকে হেসে বললাম, হ্যাঁ আমি পারবো মা। তখন শাশুড়ি আমার দিকে তাকিয়েও মুচকি হাসলেন। তখন আমার মনে হলো কি ওনার হাসি অদ্ভুত সুন্দর, আর ওনার ছেলেও ঠিক ওনার মতো করেই হাসে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর তখন আমার স্বামী দেখলাম খাটে শুয়ে আছে। তখন আমার কাছে জিজ্ঞেস করে আমার মাথা ব্যথা কমেছে কিনা, কারণ রাতের বেলা আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। আরো জিজ্ঞাসা করলেন আমি এত লোকের রান্না করতে পারবো কিনা। আমি তখন মাথা নেড়ে বললাম, হ্যাঁ আমি রান্না করতে পারবো। আমার স্বামী তখন বলল সহজ কিছু আইটেম রান্না করতে। তখন আমার স্বামীর ওপরে আমার একটা ভালো লাগা ছুঁয়ে গেল। এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা আমার মনে পড়ে গেল। ওনার সব ভালো গুণ হয়তো বা ওনার ছেলে পেয়েছে। 3 পিস পরে আমি আবার রান্নার কাজে লেগে গেলাম। পারবো সহজে হলেও খুব সহজ হলো না এই রান্নাগুলো করতে। মাংস সিদ্ধ হয়েছে কিনা তাই দেখতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগলো। এক অসহ্য জ্বালা শুরু হলো। এমন সময় আমার শাশুড়ি মা রান্নাঘরে দৌড়ে আসলো। আমার শাশুড়ি মা এসে বলল, একটু সাবধানে কাজ করতে পারো না? আবার আমার হাতে মলমও লাগিয়ে দিল। অবশেষে রান্নাবান্না সব শেষ হলো। সবাইকে একসাথে ডাইনিং টেবিলে খেতে দিলাম। সব আইটেম এনে টেবিলে রাখলাম। তখন আমার শাশুড়ি মা বলল, দেখেছো তোমরা আমার বৌমা কত রকম আইটেম রান্না করেছে? পোলাও, মাংস, মাছ ভাজি, ডিমের কোরমা, মাছের তরকারি, ডাল, সবজি, আরো কত কি। কত কিছু সুন্দরভাবেই রান্না করেছে। তখন আমার শ্বশুর অবাক হয়ে বলল, শহরে মানুষ হয়ে তুমি এত কিছু কিভাবে রান্না করলে? তখন আমি আমার শ্বশুরকে বললাম, আমার ভাই এবং আমাকে আমার আম্মু অনেক নাস্তার আইটেম রান্না করা শিখিয়েছে। আমার আম্মু সবসময় বলতো কাজ শিখে রাখা ভালো, এতে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। এরপর আমি তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি। আমার স্বামীকে দেখে মনে হলো আমার স্বামীও অনেক বেশি খুশি। শাশুড়ি মা তখন সবার দিকে তাকিয়ে বলল, কি নতুন বউ বাড়িতে আসলে যে পরের দিন সবার জন্য রান্না করতে হবে এই নিয়ম আর থাকবে না। আমার শাশুড়ি আমাকে বলল, খেতে বসো। আমি তখন বললাম, মা আমি এখন খাবো না, পরে খাবো। ঘামে
ভেজা শরীর নিয়ে আমি এখন খেতে পারবো না, আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি। তখন আমার শাশুড়ি বলল, যাও বৌমা, তুমি তাহলে গোসল করে ফ্রেশ হয়ে নাও। গোসল করে বের হয়ে আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন এত কাজ করে রান্না করে আমার হাত পায়ে ব্যথা হয়ে গিয়েছে। আমার স্বামী খাবার টেবিলে বসে তখন খেয়াল করলো আমি শুয়ে আছি, তাই আমাকে আর ডিস্টার্ব না করে এক প্লেট খাবার নিয়ে আসলো, কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করলো না। তখন আমার স্বামী বলল সেও নাকি এখনো খায়নি। আমার স্বামী বলল তার নাকি খুব ক্ষুধা লেগেছে, আমি না খেলে সেও খাবে না। আমি উঠে বসলাম, আমার দিকে খাবারের লোকমা বাড়িয়ে দিল। আমিও তখন খাবার খেতে লাগলাম। আমি আমার স্বামীকে তখন বললাম, নতুন বলে কি এত আদর দেখাচ্ছ? শেষ পর্যন্ত এত আদর থাকবে তো? তখন সে মিষ্টি হেসে বলল, ইনশাল্লাহ সারা জীবন দুজনই এমন ভাবেই থাকবো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া।